রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে তোমরা যারা ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এমএ কোর্সে হিস্ট্রিতে পড়ছো 4th সেমিস্টারে, তোমাদের এই সেমিস্টারে কতগুলি পেপার রয়েছে, কতগুলি সিসি পেপার, কতগুলি সিইসি বা ওইসি পেপার রয়েছে এবং পেপারগুলিতে সিলেবাসে কি রয়েছে একটু সারসংক্ষেপে আলোচনা করবো এই ভিডিওতে। এর পরের ভিডিওগুলোতে তোমাদের এই পেপারগুলোর সাজেশন নিয়ে আসবো। এখন আমরা এই ভিডিওতে একটু দেখে নেব সিলেবাসে কি রয়েছে এবং কতগুলো পেপার রয়েছে। তো দেখো, 4th সেমিস্টার হিস্ট্রির জন্য তোমাদের পড়তে হবে 5টা পেপার পড়তে হবে। সেখানে সিসি পেপার যেটা কোর কোর্সের পেপার সেটা একটাই পড়তে হবে, 4.1 ভারতের অর্থনৈতিক ইতিহাস। পরে সিইসি দুটি পেপার পড়তে হবে, সিইসি 4.1 এবং 4.2। একটি হচ্ছে মহীশূর ও হায়দ্রাবাদ নিয়ে একটি পেপার আর বাংলার উপরে একটি পেপার। আর ওইসি পেপার দুটো পড়তে হবে, 4.1 এবং 4.2। দুটোতেই একই টাইটেলে একই পেপার রয়েছে, ভারতের জাতীয়তাবাদী গণ আন্দোলন। দুটো পেপারেই ভারতের জাতীয়তাবাদী গণ আন্দোলন। তো এই 5টা পেপার এবং নাম্বার প্যাটার্ন তোমরা জানো, 40 নম্বরের লিখিত পরীক্ষা, 4টি 10 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 40 নম্বর। প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থাকবে, একটি করে লিখতে হবে। 4টি ইউনিটে 4টি প্রশ্ন, 10 নম্বরের 40 নম্বর আর 10 নম্বরের অ্যাসাইনমেন্ট, এই 50 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের এই 4th সেমিস্টারের জন্য তোমাদের টিউশন পড়ার প্রয়োজন নেই। তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে কোর্স ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে সেগুলোতেই তোমরা সব অ্যান্সার পেয়ে যাবে এবং খুব কোয়ালিটির অ্যান্সার রয়েছে। তোমরা 70% মার্কস তুলতে পারবে ওই নোটস লিখে। তা দেখো এখানে পেপারগুলোতে কি রয়েছে একবার যদি আমরা একটু দেখি। প্রথমে যেটা আমাদের কোর কোর্স মানে সিসি পেপার, ভারতের অর্থনৈতিক ইতিহাস, যেটা সিসি 4.1, এই পেপারটিতে রয়েছে অর্থনৈতিক ইতিহাস, মানে ভারতের অর্থনীতির ইতিহাস পড়তে হবে। বিশেষ করে ঊনবিংশ বিংশ শতকে যখন ইংরেজরা এদেশে আসে তারপর থেকে যে অর্থনৈতিক ইতিহাসটা রয়েছে। তো ইংরেজরা দেওয়ানি লাভ করে, প্রথম যে অর্থনৈতিক কাজকর্ম পলাশী যুদ্ধের পর দেওয়ানি লাভ করে, দেওয়ানি লাভের পড়তে হয়। দেওয়ানি লাভের পরে তারা যে ভূমি রাজস্ব ব্যবস্থা 1 সালা 10 সালা 5 সালা চিরস্থায়ী বন্দোবস্ত, এরপরে যে এজেন্সি ব্যবস্থা, ব্যক্তিগত বাণিজ্যের ভিতর দিয়ে এজেন্সি ব্যবস্থা, হুন্ডি ব্যবস্থার আবির্ভাব ঘটে, সেগুলো পড়তে হবে। যে ব্যাংক ব্যবস্থার আবির্ভাব ঘটেছিল, অর্থাৎ ইম্পেরিয়াল ব্যাংক, রিজার্ভ ব্যাংক, এগুলো তৈরি হয় এই ব্রিটিশ যুগের একেবারে প্রথম দিকে। তারপর এখানে অবশিল্পায়ন হয়, ভারতীয় ব্যবসা বাণিজ্য শিল্পের অবনতি ঘটে ইংরেজদের এই সমস্ত ব্যবসায়িক কাজকর্মের ফলে, সেই অবশিল্পায়ন পড়তে হবে। ভারতীয় অর্থনীতির যে রেল ব্যবস্থা ইংরেজরা চালু করে তার কারণ ফলাফল, রেল ব্যবস্থার বিষয় আমাদেরকে পড়তে হবে। পাশাপাশি যে আধুনিক শিল্পের বিকাশ ঘটছে এই ইংরেজ বিনিয়োগপতিদের হাত ধরে, সেই আধুনিক শিল্পের বিকাশ পড়তে হবে এবং আধুনিক শিল্প পূর্ব ভারতের চরিত্র একরকম, পশ্চিম ভারতের চরিত্র একরকম, সেগুলো পড়তে হবে। তো এক কথায় ভারতবর্ষে ব্রিটিশ যুগের যত অর্থনৈতিক কাজকর্ম হয়েছে তার যে ইতিহাস সেটা নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে একেবারে কোর কোর্স সিসি 4.1-এ। এরপরে দেখো রয়েছে সিইসি দুটো পেপার, সিইসি 4.1 4.2। একটিতে রয়েছে মহীশূর ও হায়দ্রাবাদ আর 2 নম্বরে রয়েছে বাংলা। তা আমরা এর আগে অনার্সে আমরা দেখেছিলাম যে 5 নম্বরের টিকা প্রশ্ন আমাদেরকে পড়তে হয় যে অষ্টাদশ শতকের পরে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ভারতবর্ষে কিভাবে হয়। সেই আঞ্চলিক শক্তি হিসাবে 3টি জায়গা উঠে আসে, একটি হায়দ্রাবাদ, একটি মহীশূর, অযোধ্যাও আছে, আবার বাংলাদেশও রয়েছে। তো এখানে আমাদেরকে অযোধ্যা মনে তোমরা এর আগের সেমিস্টারে পড়ে নিয়েছো, এখন তোমাদের মহীশূর, হায়দ্রাবাদ এবং বাংলা খুব ভালো করে পড়তে হবে। তা মহীশূরের ক্ষেত্রে যেখানে হায়দার আলী টিপু সুলতানের উত্থান হয়, তাদের উত্থানের ইতিহাস, তাদের রাজনৈতিক ইতিহাস, মহীশূরের যে সমাজ সংস্কৃতি কেমন ছিল, সেখানকার রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, সেখানে টিপু সুলতান কিভাবে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন, তার রাজস্ব সংস্কার কিভাবে করেছিলেন, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন। এক কথায় মহীশূরের সমস্ত ইতিহাস আমাদেরকে পড়তে হচ্ছে এই সিইসি 4.1-এর প্রথম অর্ধেকে। আর শেষ অর্ধেকে রয়েছে হায়দ্রাবাদ। তা 1720 নাগাদ মীর নিজামুদ্দিন চিনকুলিস খা, মুঘল যুগের শেষ দিকে তিনি হায়দ্রাবাদ রাজ্য তৈরি করেন, স্বাধীন রাজ্য। কিভাবে তৈরি করলেন, এই হায়দ্রাবাদ রাজ্যের যে নিজাম পরপর রাজত্বে আসেন বা পরপর শাসন করে, সেই নিজামদের সময় কি অগ্রগতি ঘটে হায়দ্রাবাদের প্রশাসনিক ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, হায়দ্রাবাদের ধর্ম, সেখানকার সংস্কৃতি, সেখানকার যে আঞ্চলিক ভাষার উদ্ভব হয়েছিল, সেগুলো সব কিছু নিয়ে আমাদের হায়দ্রাবাদ এবং মহীশূরের সেম জিনিস পড়তে হবে। প্রতিটারই সেখানকার যারা প্রশাসক তাদের কৃতিত্ব, তাদের প্রশাসনিক ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা, ধর্ম, সমাজ সংস্কৃতি, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে মহীশূর এবং হায়দ্রাবাদ একসাথে পড়তে হচ্ছে
সিএসসি 4.1-এ। আর 4.2-তে পড়তে হচ্ছে বাংলা, অর্থাৎ নবাবী আমল থেকে বাংলাদেশ পড়তে হবে, অষ্টাদশ শতক থেকে। সেই যখন মুঘল সাম্রাজ্যের পতনের শেষ দিকে যখন হায়দ্রাবাদ মহীশূরের উত্থান হচ্ছে, যে সেই সময় মুর্শিদ কুলির নেতৃত্বে বাংলাদেশের উত্থান ঘটছে, এবং মুর্শিদ কুলির পরে আলীবর্দী খাঁ, তারপরে নবাব সিরাজদৌল্লা, এনাদের রাজত্বকাল। তা মুর্শিদ কুলির ভূমি রাজস্ব ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, আলীবর্দীর সময় ইংরেজদের সাথে তার সম্পর্ক, বাংলায় বর্গী আক্রমণ, মারাঠা আক্রমণ, তার কারণ ফলাফল, গিরিয়ার যুদ্ধ, ব্যাটেল অফ গিরিয়া, এগুলো সব আমাদেরকে পড়তে হবে এই বাংলাদেশের ইতিহাসে। সিরাজদৌল্লার কিভাবে উত্থান হলো, পলাশির যুদ্ধ, দেওয়ানি লাভ, এগুলো সব আমাদেরকে কিন্তু এখানে পড়তে হচ্ছে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, বিভিন্ন যে ভূমি রাজস্ব ব্যবস্থা, কর্নওয়ালিস কোড, সেখানে যে ইংরেজরা নিয়ন্ত্রণ করার জন্য ইংরেজদের তৈরি করা হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, পিটস অ্যাক্ট, এসব কিছু এই বাংলাদেশের ইতিহাস আমাদেরকে এখানে পড়তে হচ্ছে। এরপরে দেখো রয়েছে 4.1 এবং 4.2, দুটো একই নামে রয়েছে, ভারতের জাতীয়তাবাদী গণ আন্দোলন। এর উপরে দুটো পেপার রয়েছে, কিন্তু ভারতের জাতীয়তাবাদী গণ আন্দোলনের ইতিহাস এত বড় যে দুটো পেপার এখানে করতে হয়েছে। তা প্রথম অংশে আমাদেরকে পড়তে হবে সেই কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস পড়তে হবে, যেগুলো গণ আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আর জাতীয়তাবাদী আন্দোলনগুলো কোনগুলো ছিল, যেগুলো মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে গণ আন্দোলনগুলো বা জাতীয়তাবাদী আন্দোলনগুলো হয়েছিল, অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়ো, বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলন, এইগুলো আমাদেরকে এই ওএসি 4.1 ভারতের জাতীয়তাবাদী গণ আন্দোলনে এই গণবিদ্রোহগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। কোন গণবিদ্রোহ? মহাবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল, ভিল, মুন্ডা, এই যে গণবিদ্রোহ, ওয়াহাবি, ফরাজি, এই সমস্ত উপজাতীয় যে সমস্ত কৃষক বিদ্রোহগুলো হয়েছিল, সেইগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। পাশাপাশি মহাত্মা গান্ধীর পরিচালিত যে জাতীয়তাবাদী গণ আন্দোলন, অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়ো, সেগুলো পড়তে হচ্ছে। আর শেষ যেটা রয়েছে 4.2 ওএসি ভারতের জাতীয়তাবাদী গণ আন্দোলন। এই গণ আন্দোলনে আমরা কি পড়বো এই পেপারে? বিভিন্ন যে জাতিগত গণ আন্দোলন, যেমন আমরা বলতে পারি দলিত আন্দোলন, এখানে আম্বেদকরের নেতৃত্বে হয়েছিল দলিত আন্দোলন, বা নমশূদ্র আন্দোলন, প্রার্থনা সমাজ, আর্য সমাজের যে আন্দোলন হয়েছিল, দক্ষিণ ভারতের যে তামিলনাড়ুতে যে তামিলনাড়ু দেশম যে পার্টি, যেটা স্থানীয় জনজাতির উপরে ভিত্তি করে গড়ে ওঠে, ডিএমকে দল, সেই দল, পাঞ্জাবের আকালি দল পড়তে হবে। এরপরে আমরা 1950-এর স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা দেখব যে ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। ঝাড়খণ্ড আন্দোলন, আসামের জাতীয়তাবাদী আন্দোলন, গোর্খাল্যান্ড আন্দোলন, এরকম বিভিন্ন আন্দোলন হয়েছিল। তো সেই সমস্ত আন্দোলন, পাশাপাশি যে ভূদান আন্দোলন পরিচালিত হয়েছিল, সেই সমস্ত ভূদান আন্দোলন, আরও অনেক কিছু, যত এই জাতিগত বা বিভিন্ন একটু আলাদা বৈশিষ্ট্যপূর্ণ যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল, সব কিছু আমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে। নকশালবাড়ি আন্দোলন রয়েছে, তার কথা বলা যায়, সব কিছু। তো এই পেপার দুটো ভারতের গণ আন্দোলনের উপর রয়েছে, অসংখ্য গণ আন্দোলন তোমাদেরকে এখানে পড়তে হবে, তা নিয়ে সন্দেহ অপেক্ষা রাখে না। তো এই হলো 5টা পেপার, একেবারে সহজ ব্যাপার। সিসি 1-এ ভারতের অর্থনৈতিক ইতিহাস, যত অর্থনৈতিক ইতিহাস আছে ব্রিটিশ যুগে, সব পড়তে হচ্ছে। মহীশূর, হায়দ্রাবাদের উত্থান কিভাবে হচ্ছে, তাদের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, প্রশাসন, ভূমি রাজস্ব, সব পড়তে হচ্ছে। বাংলাদেশ নবাবী যুগে, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লা, এবং ইংরেজদের আসার পরে পলাশি, বক্সার, দেওয়ানি লাভ, চিরস্থায়ী, পরপর যে ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে ঘটছে, সবই পড়তে হচ্ছে। আর জাতীয়তাবাদী গণ আন্দোলনের যত বিদ্রোহ গণ আন্দোলন রয়েছে, এক মাথা থেকে একদম কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল নীল বিদ্রোহ থেকে শুরু করে পাবনা কৃষক বিদ্রোহ, মোপলা কৃষক বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ, দাক্ষিণাত্য হাঙ্গামা, ওয়াহাবি, ফরাজি, ব্রিটিশ ভারতে যে ইংরেজদের বিরুদ্ধে গান্ধীর আন্দোলন, অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়ো, রাওলাট সত্যাগ্রহ, চম্পারণ খেতার বিদ্রোহ, সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে ওএসি 4.1। আর শেষ পেপারে কি রয়েছে, যত মানে জাতিগত আন্দোলন, এখানে দলিত আন্দোলন রয়েছে, তারপরে দলিত আন্দোলনের পাশাপাশি নমশূদ্র আন্দোলন করা যায়, প্রার্থনা সমাজ, দক্ষিণ ভারতের ডিএমকে, পাঞ্জাবের আকালি, আসামের জাতীয়তাবাদী আন্দোলন, ঝাড়খণ্ড আন্দোলন, গোর্খাল্যান্ড আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন, ভূদান আন্দোলন, সর্বোদয় আন্দোলন, এরকম বিভিন্ন আন্দোলন নিয়ে আমাদের শেষ পেপারটি রয়েছে ওএসি 4.2। তো এই 5টা পেপার, এখন এই 5টা পেপারের সমস্ত নোটসপত্র তোমরা কলেজ ম্যাটেরিয়ালস থেকে খুব ভালোভাবে পড়তে পারবে। খুব অন্যান্য ইউনিভার্সিটির তরফ মানে দেখলে, কম্পেয়ার করলে, যেমন নেতাজি ওপেনের স্টাডি রয়েছে, মানে কোর্স ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে,
বিদ্যাসাগরে রয়েছে, বর্ধমানে রয়েছে ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে, কিন্তু একেবারে পারফেক্ট যে কোর্স ম্যাটেরিয়াল কিন্তু সব ইউনিভার্সিটিতে নেই। প্রশ্ন অনুযায়ী উত্তর পাওয়া যায় না, উত্তর অনুযায়ী প্রশ্ন হয় না, এরকম সমস্যা আছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে মানে রবীন্দ্রভারতীর ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে যে কোর্স ম্যাটেরিয়ালটা দেওয়া রয়েছে একেবারে পারফেক্ট। তোমরা একটাই যদি হুবহু লিখতে পারো 70 থেকে 80% নাম্বার পাবে। আমার অনেক স্টুডেন্ট ছিল, আমি আগে পড়াতাম এই আরবিউ ডিস্টেন্সে, তারপরে চ্যানেল করার পরে আমি সব ছেড়ে দিয়েছি। এখন সমস্ত অফলাইন, অনলাইন বা মানে পেড ক্লাস সব বন্ধ। এখন যা করি এই চ্যানেলের মাধ্যমে ফ্রিতে এই শিক্ষাদানের এই মহৎ উদ্দেশ্য নিয়েই চলেছি। এখন দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। তা এর যে সাজেশন রয়েছে তোমাদের এই 5টা পেপারে, শুধু সাজেশনটা তোমাদের দরকার, যে আগের বছরের প্রশ্নগুলো বাদ দিয়ে ইউনিটের প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের ওটাই সাজেশন। কিন্তু একটা গুছিয়ে সেই সাজেশন আমি 5টা সাজেশন 5টা পেপারের পরের ভিডিওগুলোতে নিয়ে আসবো। তোমরা শুধু সাজেশনটা ফলো করবে, আর ওই অ্যান্সার তো বলে দিলাম ওই জায়গা থেকেই তোমরা সংগ্রহ করবে, এবং খুব ভালো দেখবে 80% নাম্বারে পাবে তোমরা এই 4th সেমিস্টারে। খুব সুন্দর সিলেবাস রয়েছে, ইন্টারেস্টিং সিলেবাস রয়েছে, যে বিরাট কোনো টেনশনে আলাদা কোনো টপিক পড়তে হচ্ছে না, অন্য ভিন্ন ধর্মী কোনো বিষয় নিয়ে পড়তে হচ্ছে না। সবই তোমরা অনার্স লেভেলে কম বেশি পড়েছো, তার উপরেই ফোকাস করে এই পেপারগুলো রাখা আছে। তা এর সাজেশন নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে।